15 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার। এটা আমাদের দেশে যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি, এই দেশে স্যামন মাছ চাষ করতে হলে তাপমাত্রার একটা ইফেক্ট থাকে। এবং তাপমাত্রা সাধারণত থ্রু আউট দ্য ইয়ার আমাদের দেশে অল ওভার দ্য কান্ট্রি কত থাকে? 20 এর উপরে থাকে কিন্তু, তাই না? কোথাও, কোথাও বাংলাদেশে শীতকালে হয়তো 10, 11, 12 থাকে। যেমন দিনাজপুর রিজিয়নে শীতকালে হয়তো তাপমাত্রা একটু কম থাকে। অনেক সময় 5, 6, 7। কিন্তু সেই ক্ষেত্রে যদি ওই জায়গাতে যদি আমরা স্যামন চাষ করতে যাই, ওখানে যে ওয়াটার টেবিল, যেটা গ্রাউন্ড ওয়াটার আমরা বলি, সেই গ্রাউন্ড ওয়াটার কিন্তু অনেক নিচে। সুতরাং সেই পন্ড ম্যানেজমেন্ট বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ? আমরা কিন্তু সেখানে ফিজিবল করতে পারব না। এবং সেখানে পটেনশিয়ালটা ইফেক্টিভ থাকবে না এবং ইফেক্টিভিটি হবে না। আমরা সুতরাং আমাদের দেশে স্যালমন মাছ চাষ করতে হলে তাপমাত্রা 15 এর নিচে রাখতে হবে। হুম? অনেকে চেষ্টা করছিল কিন্তু তারা সাকসেস হতে পারে নাই। যার ফলে স্যামন আমাদের দেশে সম্ভব না। বিশেষ করে শীত প্রধান দেশে যে সমস্ত টেম্পারেট রিজিয়ন বা টেম্পারেট কান্ট্রি যেগুলো আছে, শীত প্রধান দেশে কিন্তু স্যামন চাষ করা হয়। তো স্যামন মাছ এটি অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার এবং খুব টেস্টি এবং ডিলিশিয়াস। হ্যাঁ? পৃথিবীর অনেক দেশে স্যামন চাষ করা হয় এবং স্যামন মাছ তোমার অনেক দেশের ন্যাচারাল ওয়াটার বডিতেও দেখা যায়। এটি তোমার আসলে মাইগ্রেটরি ফিশ, হ্যাঁ? সমুদ্রে থাকে। স্বাদু পানিতে এরা স্পনিং এর জন্যে আসে, ডিম দেওয়ার জন্য আসে আরকি। তাহলে স্যামন মাছের একটা ছবি আমি তোমাদেরকে দেখাই আগে। এখানে দেখতে পাচ্ছ এই যে ছবিটা, ছবিটা দেখা যাচ্ছে স্যামন। আর এই ছবির ডান পাশে হচ্ছে তার ফ্লেশ দেখা যাচ্ছে। কিরকম দেখতে দেখা যায় দেখো? খুবই সুন্দর না দেখতে এটা? জি স্যার। জি স্যার। এর ইন্টারমাস্কুলার বোন খুব কম থাকে। যেমন ইলিশ মাছের কথা চিন্তা করে দেখো, ইলিশ মাছে প্রচুর স্পাইন থাকে কিন্তু, তাই না? অনেক সময় লাগে খেতে। কিন্তু স্যামন মাছটা হচ্ছে এরকম অত্যন্ত টেস্টি এবং এদের ভিতরে যে টিস্যু যেগুলো দেখতে পাচ্ছ এই যে সফট, হ্যাঁ? এই কালার অনেকটা মনে হচ্ছে এটা কি কালার? অরেঞ্জ নাকি রেড কালার? বলো তো? অরেঞ্জ। অরেঞ্জ মনে হয়। অরেঞ্জ কালার। আবার কিছু, কিছু স্যামনের মধ্যে ভ্যারাইটি আছে। কিছু একদম রেডিশ কালার হয়, কিছু ইয়েলো কালার হয়। হ্যাঁ? তবে এখানে যেটা দেখা যাচ্ছে এটা একদম টিপিক্যাল একটা কালার এবং এর ভিতরে ইন্টারমাস্কুলার বোন নাই বললেই চলে। হ্যাঁ? শুধু একটা সিঙ্গেল স্পাইন দেখা যায় এবং সেটা হচ্ছে তোমার একেবারেই ভার্টিবাল কলাম রিজিয়নে দেখা যায় আরকি। বিশেষ করে অ্যাবডোমিনাল সাইটে তার বেলির চতুর্দিকে থাকে। কিন্তু উপরে যে আপার সাইড, হ্যাঁ? অলমোস্ট কিন্তু শুধু একটা ব্যাকবোনই থাকে। কিন্তু টিস্যুর মধ্যে কোনো তাদের যে ফ্লেশ বা টিস্যু যেটা থাকে স্কেলিটাল মাসল রিজিয়ন, এখানে কোনো প্রকার কোনো স্পাইন দেখা যায় না। এবং এটা খুবই প্রাইসি এবং ডিলিশিয়াস একটা মাছ। এটা স্যামন মাছ খুবই টেস্টি। যারা একবার খেতে পেরেছো, অনেক সময় আমাদের দেশে ক্যান স্যামন পাওয়া যায় কিন্তু। ক্যান প্রোডাক্ট, ক্যানিং সিস্টেমে বিদেশ থেকে বাংলাদেশে এগুলো আসে। হ্যাঁ? অনেকেই হয়তো তোমরা খেয়েছো বা খাওয়ার সুযোগ অনেকের হয়েছে। তো এটি ফ্রেশ যদি হয় তাহলে আরো টেস্টি হয়। হ্যাঁ? বিদেশে যারা যাবা ভবিষ্যতে তাদের হয়তো সুযোগ হবে খাওয়ার আরকি স্যামন মাছ। তো চলো দেখি যে স্যামন মাছের ক্যারেক্টার কিরকম। তো এটি আমাদের দেশে চাষ করা সম্ভব না যেহেতু টেম্পারেচার খুব বেশি। মানে ট্রপিক্যাল, বিশেষ করে গ্রীষ্ম আ রিজিয়ন যে সমস্ত কান্ট্রি গুলি টেম্পারেচার 20 এর উপরে যে সমস্ত দেশে থাকে ওই যে সমস্ত দেশে কিন্তু এই স্যামন মাছ চাষ করা সম্ভব না। কারণ এদের গোনাডাল ম্যাচুরেশন, তারপরে তাদের গ্রোথ, তারপরে তাদের reproduction, even spawning, courtship, everything's depend on the temperature. So temperature is the main stimulating factor to trigger the gonad maturation, even ovulation, even hatching, larval rearing, everything's depend on totally the temperature. The temperature is the most important and prime factor to establish the culture technology this salmon species in the any parts of the world. So now we would like to talk about the characteristics, what they have and what the contents of their body parts. Especially they have cycloid scale. You can see the cycloid scale. You know the cycloid scale? Normally scale has three types: cycloid, tenoid and placoids. We can see the cycloid scale only by our visions. If we want to see the tenoid scale, also easily observables by using our eyes, normally we can see. But if you want to see the placoid scale, difficult because it need to takes to observe the microscopes by microscopes. So uh, the salmon fish
হ্যাভ সাইক্লয়েড স্কেল এমবেডেড ইন দ্য স্কিন। তাদের যে স্কিন যেটা থাকবে, স্কিন লেয়ার, মানে একটা স্কিন লেয়ারের ভিতরে থাকে। এবং এটা কিন্তু আসলে রুই কাতলা মাছের মতো যে সাইক্লয়েড স্কেল সেরকম না, ছোট ছোট সাইজের স্কেল। অনেকটা গনিয়া মাছের, গনিয়া মাছ শোনো না, লেবিও গনিয়া যেটা, হুম, গনিয়া মাছের স্কেল কিন্তু কিছু ছোট হয়, লিটল বিট স্মলার দেন রুই, ইভেন কাতলা। কিন্তু স্যামনের স্কিনটা কিন্তু স্কিনের উপরে যে সাইক্লয়েড স্কেল থাকবে স্মলার বা লিটল বা মিনি টাইপ অফ স্কেল দেখা যায়। এদের ফিন থাকে সফট, adipose dorsal fin usually presents, pectoral fin placed low on the sides, more or less horizontal, হ্যাঁ হরিজন্টালি প্লেস করা থাকে। পেলভিক ফিন হচ্ছে তোমার অ্যাবডোমিনাল সাইডে থাকে। মোর দেন 6 রেজ। পেলভিক গার্ডেল যেটা, এটা পেক্টোরাল গার্ডেল থেকে আলাদা থাকে আর কি। যেহেতু এদের যে পেলভিক ফিনটা, এটা হচ্ছে পেলভিক ফিন, আর এটা হচ্ছে সরি, এটা পেলভিক, এটা হচ্ছে পেক্টোরাল, অনেকটা দূরত্ব অবস্থান করছে। ওর কিছু কিছু মাছের ক্ষেত্রে কিন্তু আহ, তোমার পেলভিক ফিনটা এইখানে থাকে, হ্যাঁ এই জায়গাতে থাকে, যার ফলে তোমার পেক্টোরাল গার্ডেল এবং পেলভিক গার্ডেল যেটা কাছাকাছি অবস্থান করে আর কি। তো এদের দেখো যে স্কিন লেয়ার, এটা অ্যাবডোমিনাল সাইডে কিন্তু অনেকটা হোয়াইটিশ কালার হয়, আবার ব্যাক সাইড বা পৃষ্ঠীয় অংশে কিন্তু কিছুটা ডার্কিশ রিজিয়ন দেখা যায়। এদের আপার জো ইউজুয়ালি ব্রডার, প্রিমেক্সিলা এন্ড মেক্সিলা দেখা যায়। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এদের মাউথ রিজিয়নে কিন্তু তোমার টিথ থাকে অনেকটা, তোমার কি বলে যে বোয়াল মাছের মতো, অথবা আহ, এক ধরনের মাছ আছে যেটা আমাদের দেশে পাওয়া যায় না, চাইনাতে পাওয়া যায়। হুম, অনেকটা আহ, প্রশস্ত ব্রড এবং শক্ত স্পাইনি টিথ দেখা যায় আর কি। হুম, এরা কিন্তু আসলে কার্নিভোরাস হয়। নর্মালি ন্যাচারাল এনভায়রনমেন্টে এরা যখন খাবার খায় কার্নিভোরাস, অ্যানিমেল অরিজিন খাবার খেয়ে থাকে, কিন্তু কমার্শিয়ালি যখন চাষ করা হয় তখন ওরা কমার্শিয়াল ফিড কিন্তু খেতে পারে, যেহেতু এটি কালচার টেকনোলজি ডেভেলপ। এই স্যামন মাছের ক্ষেত্রে আরেকটা বিষয় ইন্টারেস্টিং হলো, এদের ট্রানজেনিক স্যামনও কিন্তু অলরেডি ডেভেলপ করা হয়েছে, জিন ট্রান্সফার করে ট্রানজেনেসিস সিস্টেমের মাধ্যমেও কিন্তু ট্রানজেনিক তোমার স্যামন তৈরি করা হয়েছে, যেটার গ্রোথ নর্মাল বা ওয়াইল্ড যে স্যামন মাছ পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি হয় আর কি। আমাদের দেশে এটি চাষ সম্ভব না, যেহেতু টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। আরেকটা হলো তোমার ওয়েভারিন অ্যাপারাটাস, যেটি তোমার সাউন্ড উৎপাদন করতে সহায়তা করে। আমি গত ক্লাসে বলেছিলাম ওয়েভারিন অ্যাপারাটাস এটি কি, এটি এক ধরনের বনি স্ট্রাকচার। ইট কানেক্টস বিটুইন দ্য ইয়ার ব্লাডার এন্ড ইনার ইয়ার। মানে ইনার ইয়ার হচ্ছে তোমার যে কানের যে ভিতরের অংশ যেটা, সেই ভিতরের অংশটাকে বলা হয় ইনার ইয়ার। দুই পাশে দুইটা থাকে আর কি। তো এই ইনার ইয়ার এবং হচ্ছে ইয়ার ব্লাডার বা ফুল যেটাকে আমরা বলি, হ্যাঁ যেটা হচ্ছে গ্যাস ব্লাডার বা তোমার হচ্ছে ইয়ার সেক, হ্যাঁ, যে এটার মধ্যে একটা কানেকশন তো থাকে, এবং এই কানেকশনটাকে কন্ট্রোল করে বা হ্যাং করে রাখে, সেটা হলো ওয়েভারিন অ্যাপারাটাস। এটি সাইফ্রিনিফর্মিস মাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডমিনেন্ট। তো সেই ওয়েভারিন অ্যাপারাটাস নামক অংশটি এই স্যামন মাছের ক্ষেত্রে দেখা যায় না। তারপরে এরা দেখো মোস্টলি মেরিন, এন্ড এন্ড সাম আর ভেরি কমন ইন দা ওশানস অথবা সি, যেটাই বলি না কেন। কেউ আবার পিলাজিক রিজিয়নে অবস্থান করে, আবার অনেকে আছে মাইগ্রেশন করে থাকে, স্বাদু পানিতে চলে আসে। অ্যানাড্রোমাস ফিশ এদেরকে বলে আর কি। এদের অর্ডার আছে তোমার, ধরো স্যালমোনয়েডি, তিনটা ফ্যামিলি দেখা যায়, স্যালমোনিডি, তারপর আছে তোমার প্লিকোগ্লোসিডি, তারপর অসমেরিডি। হুম, যেমন আয়ু একটা মাছের নাম দেখা যাচ্ছে, এটা জাপানে খুব বিখ্যাত। জাপানে অত্যন্ত পপুলার। এটা জাপানে, জাপানে তোমার এই ট্রাউট স্যামন, আমি যেখানে জাপানে অনেক দেখছি যে তোমার ওদের দেশে এই স্যামন মাছ খুবই পপুলার, এবং কমার্শিয়ালি যে সুপার মার্কেট যেগুলি থাকে, হ্যাঁ এগুলিতে অত্যন্ত পরিচিত, এবং সবাই অলমোস্ট এই স্যামনের উপরে ডিপেন্ডেন্ট। আমাদের দেশে যেমন আমরা কালচার ফিশ খুব পছন্দ করি, হ্যাঁ, ওই উন্নত বিশ্বের দেশগুলিতে তারা কিন্তু আসলে কালচার ফিশ বেশি একটা খেতে চায় না, বা তারা সাধারণত সামুদ্রিক মাছের উপরে বেশি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তারা কালচার ফিশকে মনে করে অনেকটা কি বলে জানি যে প্যাট অ্যানিমেলের মতো, যে নিজের শখের বসতি, শখের বশবর্তী হয়ে আমরা যেগুলা লালন পালন করে থাকি আর কি। কালচার ফিশ অনেক দেশেই তোমার তারা কালচার করে এবং সেগুলিকে ডোমেস্টিকেট করে, ইভেন কনজারভেশনও করে থাকে, তবে যেটাকে বলা হয় ইনসিটু কনজারভেশন।
কিন্তু তারা কিন্তু সেগুলিকে নিজস্ব পারপাসে বা টেবিল পারপাসে তারা সেগুলি ব্যবহার করে না। তারা ওয়াইল্ড ক্যাপচার বা সামুদ্রিক মাছের উপরে নির্ভরশীল। তো স্যামন মাছ এটি অত্যন্ত জনপ্রিয় এবং এটির আ মানে তোমার কি বলা যায় যে গবেষণা বা এক্সপেরিমেন্টাল বায়োলজিতেও যথেষ্ট এখন ডেভেলপড। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তোমার এই স্যামন ট্রানজেনিক স্যামন অলরেডি ডেভেলপ করা হয়েছে এবং এটার জিন সিকোয়েন্সিং অলরেডি কমপ্লিট স্যামন মাছের ক্ষেত্রে। তারপরে আসো সাবঅর্ডার 2 যেটা আর্জেন্টয়েডি যেটা 6 ফ্যামিলিস দেখা যাচ্ছে এখানে তোমরা জাস্ট নামগুলি দেখে নিবা। তো এইটি দেখাও যে এই যে ফ্ল্যাশ ঠিক এরকম কালার এরকম ভাবেই সুপারমার্কেটে সাজানো থাকে। তুমি চাইলে এটা এক বক্স কিনতে পারো। এটার এক বক্সের দাম হচ্ছে বাংলাদেশী টাকায় ১,০০০। আর অনলি 1 পিস বাংলাদেশী টাকায় ৳১০০ হবে আরকি। ৳১০০ দাম হবে অনলি 1 পিস। তারপর সাব অর্ডার 3 গ্যালাক্সয়েডি এটারও ৩ টা ফ্যামিলি আছে। যেমন মাড, মিনোস, পাইকস। এটা অনেকটা এটি তোমার আ এটির যে অনেকটা বোয়াল মাছের মতো ওয়াইড মাউথ দেখা যায়। এদের এদেরও সাইক্লয়েড স্কেল থাকে। ডরসাল ফিন একেবারে নিয়ার অ্যাবাউট দ্য কডাল রিজিয়নে থাকে। তারপর আছে স্টোমাটয়েডি এটারও ৯ টা ফ্যামিলি আছে আরকি। তো এই এটা হলো ১০ নাম্বার পর্যন্ত অর্ডার। তারপরে চলো আমরা ১১ নম্বর অর্ডারে আসি। একটু ওয়েট করো। এখন দেখতে পাচ্ছ অর্ডার নাম্বার ১১ মিকটোফি ফরমিস। জি স্যার। ইট হ্যাজ 5 ফ্যামিলিজ। এরা সাধারণত কালারলেস বডি থাকে এবং ইলংগেটেড স্ট্রাকচার হয় এবং কিছুটা কম্প্রেসড হতে পারে। এদের হেড হচ্ছে শর্ট হেড থাকবে। তারপরে স্নাউট হচ্ছে ভেরি শর্ট হয়। আইস ভেরি স্মলস। মাউথ ভেরি ওয়াইড হতে পারে। তারপরে যেমন ধরো তোমার বোম্বে ডাক। নাম শুনেছো বোম্বে ডাক? লইট্টা মাছ নাম শুনে আমাদের দেশে কিন্তু পাওয়া যায়। বে অফ বেঙ্গলে কিন্তু প্রচুর লইট্টা মাছ ধরা পড়ে। হ্যাঁ? তো বোম্বাই ডাক। এদের বোম্বাই ডাক বলার কিন্তু কিছু কারণ আছে আরকি। যে ১ম এ এই মাছটিকে বোম্বাই নদীতে পাওয়া গিয়েছিল এবং এদের হাঁসের যেরকম টেইল ফেদার আছে না? এদের বডির ল্যাটেরাল রিজন থেকে একেবারে কডাল ফিনকে ২ ভাগে ভাগ করছে। এরকম একটা স্ট্রেইট ল্যাটেরাল লাইন থাকে এবং কডাল ফিনকে ২ ভাগে ভাগ করে একেবারে ৩ টা অংশে ডিভাইড করেছে আরকি। মনে হচ্ছে অনেকটা আ ডাক টেইলের মতো অংশ এদের কডাল রিজিয়নে দেখা যায়। যেটাকে বলা হয় বোম্বাই ডাক। ছবিতে একটু দেখো, এই ছবিটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। হুম? অনেকটা এই যে এরকম এই যে বোম্বে ডাক দেখা যাচ্ছে এটা। যে ওয়াইড মাউথ, এদের পেক্টোরাল ফিন খুবই লম্বা হয়, পেলভিক ফিনও খুব ব্রড হয়। মাউথ হচ্ছে অনেকটা স্পাইনি, হ্যাঁ? স্পাইনি বিলিফর্ম টিথ এদের থাকে। তাহলে চলো দেখি যে মিকটিফর্মিস যেটা কালারলেস বডি স্ট্রাকচার হয়, ইলংগেটেড হতে পারে, কম্প্রেসড হয়। হেড খুব ছোট হয়, চোখ ভেরি স্মল। মাউথ আবার বডির সাইজ এবং শেপের তুলনায় মাউথ কিন্তু বেশ ওয়াইড আকৃতির হতে পারে। তারপরে দেখো যে তোমার মাউথের চতুর্দিকে উপরে এবং নিচে যেটা আপার জ এবং লোয়ার জ এখানে অনেকগুলো টিথ থাকে আরকি এবং সেই টিথ গুলি অনেকটা কার্ভ আকৃতির হতে পারে। পেক্টোরাল ফিন লম্বা হয়, পেলভিক ফিনও বেশ লম্বা হতে পারে, অ্যাবডোমিনাল থাকে।
কডালফিন ট্রাইলুপ, যেটি আমি বলেছি আর কি, যে কডালফিনকে ল্যাটেরাল লাইন থেকে এদের যে জাস্ট বোম্বে ডাক বা লইট্টা মাছের কথা সবাই একটু চিন্তা করো এবং দেখো যে এদের ল্যাটেরাল রিজিয়নে একটা স্ট্রেট লাইন থাকবে এবং স্ট্রেট লাইনটা হচ্ছে একেবারে কডালফিনকে দুই অংশে ভাগ করে কডালফিনের উপরের অংশ যতটুক লম্বা থাকে 3 নম্বর লুপটাও কিন্তু ঠিক সেরকম লম্বা দেখা যায়। এই জন্য ট্রাই লুপ 3 ভাগে ভাগ করছে আর কি। এডিফুস ফিন কমনলি প্রেজেন্ট, সুইম ব্লাডার উইথ ডাক্ট, নো অ্যাভারেন অ্যাপারাটাস। এরা অলমোস্ট অল মেরিনস, মানে অল মেরিন, এক্সক্লুসিভলি এরা মেরিন ওয়াটারে থাকে। এদের অনেকগুলো ফ্যামিলি আছে, যেমন ধরো সিনোডন্টিডি, হারপাডন্টিডি, তারপরে হচ্ছে তোমার এলিপিসোরিডি, তারপরে হচ্ছে স্কোপিলার্কিডি, তারপরে আছে তোমার মিক্টোফিডি। হ্যাঁ, বিভিন্ন ফ্যামিলি এদের দেখা যায়। তবে সবচেয়ে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বোম্বে ডাক, এটি যেটা হচ্ছে লইট্টা। বাংলাদেশে কিন্তু তোমরা যদি দুবলার চরে যাও, সুন্দরবনে যাও, দেখবে যে প্রচুর বোম্বে ডাক হারভেস্ট করা হয় এবং এখানে প্রচুর ড্রাই ফিশ তৈরি করা হয়। তারপরে যদি কক্সবাজারের উখিয়া, রামু এই ধরনের উপজেলায় ভিজিট করার সুযোগ থাকে, তাহলে দেখবে অনেক ফিশারম্যান তারা কি করছে, এই বোম্বে ডাক ড্রাই করছে এবং সেই ড্রাই ফিশ তারা তৈরি করছে, বিদেশে রপ্তানিও করা হয়। হ্যাঁ, এই বোম্বে ডাক এটি খুব জনপ্রিয় এবং পপুলার একটি মাছ। তারপর আছে তোমার গনোরেঞ্চি ফর্মিস। এটা এক ধরনের অর্ডার। এটি দুইটি সাব অর্ডার দেখা যায়। একটা হচ্ছে তোমার চ্যানোইডি, যেটা চানিডি, যেটা মিল্ক ফিশ, চ্যানোস, অনেকটা তোমার মৃগেল মাছের মতো দেখতে দেখা যায় মিল্ক ফিশ। তো কোস্টাল রিজিয়নে কিন্তু মিল্ক ফিশ চাষ করা যায় এবং এটি আসলে ব্রেকিশ ওয়াটারে থাকতে বেশি পছন্দ করে এই মিল্ক ফিশ। তোমরা হয়তো মিল্ক ফিশের কালচার সিস্টেম হয়তো তোমাদেরকে পড়ানো হয় ফ্রেশ ওয়াটার একুয়াকালচার বা কোস্টাল একুয়াকালচারে। পড়ছো কি তোমরা মিল্ক ফিশের কালচার সিস্টেম? না স্যার। এখন হয়তো সামনে তোমাদের পড়ানো হবে। তো সেই চ্যানোস বা মিল্ক ফিশ, এটি আজকে এইটি হলো তোমার এই গনোরেঞ্চি ফর্মিস অর্ডারের মাছ আর কি। এদের ডরসাল এবং অ্যানাল ফিন সিঙ্গেল থাকে এবং সফট হতে পারে। এদের কোনো এডিপুস ফিন থাকে না। পেলভিক ফিন টোটালি তোমার পিছনের দিকেই অবস্থান করে আর কি। ব্যাক টু ওয়েল ব্যাক থাকে আর কি, খুব ভালোভাবেই ব্যাক রিজিয়নে প্লেস করা থাকে। কডাল ফিন ইউজুয়ালি ফর্কড মানে হচ্ছে একেবারে দুই ভাগে ভাগ করা যায়, উপরের অংশ এবং নিচের অংশকে সমান ভাগে ভাগ করা যায়। জ উইক এবং টুথলেস, খুবই নরম হতে পারে এবং কোনো দাঁত দেখা যায় না। আপার জ হচ্ছে ব্রডার বাই বোথ প্রি ম্যাক্সিলা এন্ড ম্যাক্সিলা, নো ফেরিঞ্জিয়াল টিথ থাকে। সাব অর্ডার আছে, ফ্যামিলি অনেকগুলি এদের মধ্যে দেখা যায়। মিল্ক ফিশ ছবি যদি দেখো, এবং এটি আরেকটা মিল্ক ফিশকে ভ্যালু এডিশন করে ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি করা হয়েছে, যে ভ্যালু এডেড প্রোডাক্ট অফ মিল্ক ফিশ। এখানে দেখো যেন একটা মৃগেল মাছের মতো এদের স্কেল দেখা যায়, সাইক্লোইড স্কেল থাকে এবং মিনিট স্কেল, এটাকে বলে ডিপলি ফর্ক। এই যে আপার লুপ এবং লোয়ার লুপ ডিপলি ফর্ক দেখা যায়। সাইফ্রেনিফর্মিস সবচেয়ে ইম্পর্টেন্ট অর্ডার, যেটিতে আমাদের রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, ইন্ডিয়ান মেজর কার্ভস যে অর্ডারে অবস্থান করছে আর কি। সাইফ্রেনিফর্মিস এর একটা মাছ হচ্ছে যেমন ধরো টর, মহাশোল। মহাশোল মাছ নাম শুনোনি? মহাশোল খুবই বিলুপ্ত প্রায় মাছ এটি। হ্যাঁ, জি মহাশোল স্যার। মাছ এটি আমাদের দেশে এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। অনেকে পরীক্ষায় জিজ্ঞেস করলে বলে যে মহাশোল এটা কি, বলে এটা স্যার বিশাল বড় শোল মাছ। তো এটি কিন্তু উত্তর হয়নি। মহাশোল হচ্ছে এক ধরনের মাছ যেটাকে কার্প মাছ বলা যায়। এটি অনেকটা এটির তোমার অনেকটা আসলে কি বলে ব্রিগেড কার্প বা এই ধরনের ব্ল্যাক কার্পের মতো অনেকটা, কিন্তু কালারটা হবে এদের ফিন কালারটা হচ্ছে রেড ফিন হতে পারে এবং খুবই এক ধরনের মহাশোল আছে যেটা পুটিটোরা, যেটাকে বলে গোল্ডেন মহাশের। হ্যাঁ, গোল্ডেন মহাশের গোল্ডেন কালার হবে এবং এদের সাইক্লোইড স্কেল থাকে এবং সেটি খুব ফ্ল্যাশি হয়, মাংসল সাইক্লোইড স্কেল এদের মধ্যে দেখা যায়। তো এই পুটিটোরা টর এই দুটি হচ্ছে বিলুপ্ত প্রায় মাছ, অলমোস্ট বিলুপ্ত হয়ে যায়। তবে বাংলাদেশের বিশেষ করে তোমার সোমেশ্বরী নদী, দুর্গাপুর, সুসংগ দুর্গাপুর, যেটা নেত্রকোনা ডিস্ট্রিক্টে অবস্থিত, ওইখানে একসময় পাওয়া যেত, এখনো মাঝে মাঝে ধরা পড়ে। হম বিশেষ করে তোমার যখন বর্ষাকাল আসে, তখন ওই সোমেশ্বরী নদীর যারা তোমার হচ্ছে কি বলে জানি ফিশারম্যান, তারা করে কি ওই ছোট ছোট মহাশোল মাছ তারা ধরে ধরে ওদের বাড়ির আশেপাশে যে পুকুরগুলো আছে ওখানে তারা চাষ করে, রেখে দেয়।
তারপরে যখন কিছুটা বড় হয় তারপরে তোমার এটি বিভিন্ন জায়গায় ওরা বিক্রি করে। আবার বিক্রি করার সময় ওরা বলে যে এইগুলি তো হচ্ছে আমরা সরাসরি নদী থেকে ধরে নিয়ে আসছি। কিন্তু আসলে ওই বড় সাইজের ২ কেজি, ৩ কেজি বা ৪ কেজি ওজনের মহাশোল ওরা কিন্তু বড় সাইজের সরাসরি নদী থেকে ধরে না। ওরা ধরে একেবারে স্মল সাইজে। এই স্মল সাইজের মহাশোল হয়তো ফিঙ্গারলিং স্টেজ বা ফ্রাই স্টেজে ওরা ধরে তারপর পুকুরে রেখে এগুলো চাষ করে। কিন্তু তারপরেও যেহেতু এই মাছটি আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, এটির আসলে রিভাইভেশন দরকার, রিভাইভ করা দরকার এবং এটির লাইভ জিন ব্যাংক এস্টাবলিশড করা দরকার। লাইভ জিন ব্যাংক এস্টাবলিশ করলে হয়তো আমরা এটিকে কমার্শিয়ালি একুয়াকালচারে নিয়ে যেতে পারবো। এই মাছের কমার্শিয়াল একুয়াকালচারে নেওয়ার জন্য সবচেয়ে লিমিটিং ফ্যাক্টর হলো তার সিড প্রোডাকশন, দ্যাট মিনস তার ইনডিউস ব্রিডিং টেকনোলজি। এখন পর্যন্ত এই মহাশোল মাছের ইনডিউস ব্রিডিং টেকনোলজি কিন্তু কেউ আবিষ্কার করতে পারেনি। হুম? এর ইনডিউস ব্রিডিং আবিষ্কার করতে যে যেটি দেখা যাচ্ছে তোমার, এদের ফিমেল তোমার মানে কখন ম্যাচিউর হয় এটি বলা মুশকিল। কিন্তু আবার মেলটা ঠিকই ম্যাচিউর হয়। ১ বছর ১.৫ বছরের মাথায় একটা মেল মাছ স্পার্ম প্রোডাকশন এ সক্ষম হয়। কিন্তু ফিমেল মাছের ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাচুরিটি আসলেও কিন্তু তার যে ডিম আসে সেই ডিমগুলি থেকে পরবর্তী সময়ে ফার্টিলাইজেশন এর পরে কোনো হ্যাচিং হয় না। দ্যাটস দ্য প্রবলেম। দ্যাটস ওয়াই আওয়ার সায়েন্টিস্ট ইন দ্য বাংলাদেশ, হ্যাঁ? তারা সফলতা পাচ্ছে না আরকি। তবে বিএফআরআই এবং বাও ফ্যাকাল্টি অফ ফিশারিজ ট্রাইং টু এস্টাবলিশ দ্য কালচার ইন্ডিউস ব্রিডিং টেকনোলজি অফ মহাশয়। তো আমি এই পর্বের আলোচনায় আসলাম এজন্যই তোমাদের জানার জন্য যে স্যাফ্রনিফর্মিস অর্ডারের এই দুটি মাছ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত হবে ভবিষ্যতে উই আর দ্য ফিশারি সায়েন্টিস্ট, উই হ্যাভ টু ডু রিসার্চ স্পেশালি টরটর অ্যান্ড টরপোটিটোরা, হ্যাঁ? আর আদার্স যে সমস্ত গুরুত্বপূর্ণ মাছ আছে যেমন রুই, কাতলা, মৃগেল এগুলি অলরেডি আমাদের কমার্শিয়াল একুয়াকালচারে আমাদের সেটআপ এবং এদের ব্রুড টেকনোলজি, তারপরে এদের সিলেক্টিভ ব্রিডিং, এভরি কাইন্ডস অফ রিসার্চ হ্যাজ অলরেডি বিন ডান এন্ড ট্রাইং টু রিফাইনমেন্ট এন্ড ট্রাইং টু ফাইন টিউনিং রিসার্চ ইজ অনগোয়িং। তো চলো আমরা দেখি যে তার অ্যানাটমিক্যাল এবং ইকথোলজিক্যাল পার্সপেক্টিভে হোয়াট দে হ্যাভ মেইনটেইনড সাম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। দে হ্যাভ অলসো সাইক্লোয়েড স্কেলস and these cycloid scale is only in case of katla katla or Zibilian katla or Labio ruhita, Labio kalbashu, Labio gonias, Labio bata, Labio erija, হ্যাঁ? তো এই ধরনের অনেক কিন্তু তোমার এই লেবিও গ্রুপের মাছগুলি হচ্ছে সাইফ্রিনিফর্মিস। এদের সাইক্লোয়েড স্কেল থাকে, কিছু কোনো ক্ষেত্রে ছোট সাইজ হয়, কোনো ক্ষেত্রে মাঝারি সাইজ হতে পারে। আর সাইক্লোয়েড স্কেল আমরা যখন মাইক্রোস্কোপে দেখব তখন কিন্তু তার ডেইলি রিং দেখা যায়, হ্যাঁ? ডেইলি রিং, অসংখ্য ডেইলি রিং দেখা যায় এবং সেই ডেইলি রিং থেকে বোঝা যায় যে এদের গ্রোথটা তোমার রেগুলার হচ্ছে আরকি। তবে থিক রিং যদি থাকে, প্রশস্ত ব্রড রিং, তাহলে সেটাকে বলবো আমরা অ্যানুয়াল রিং, সাইক্লোয়েড স্কেলের মধ্যে দেখা যায়। ইউজুয়ালি নো ফিন স্পাইন, সফট ফিন রেস। এই স্যাফ্রনিফর্মিস গ্রুপের যে সমস্ত মাছ আছে তাদের ফিন স্পাইন থাকে না, অলমোস্ট অল আর দা সফট ফিন রে দেখা যায়। এদের গিল কভার থাকে এবং সেটা হচ্ছে বনি পার্ট, বনি মানে অস্টিয়ন পার্ট, অস্থি দ্বারা তৈরি থাকে। এদের অলমোস্ট অল আর অস্টিয়ন দ্বারা, অস্থি দ্বারা নির্মিত থাকে। এদের আবার ওয়াইবেরিয়ান অ্যাপারাটাস থাকে, ওয়াইবেরিয়ান অ্যাপারাটাস থাকে এবং সেটা খুবই ডমিনেন্ট। এবং এই ওয়াইবেরিয়ান অ্যাপারাটাস ইট কানেক্টস বিটুইন ইনার ইয়ার এন্ড সুইম ব্লাডার অর ইয়ার স্যাক, হোয়াট এভার ইউ ক্যান টেল। তো তারপরে আসো যে pectoral fin more or less horizontal and placed low on the sides, pelvic fin abdominal usually with the many soft fin rays, pelvic girdle not connected with the clitrum bone. Clitrum bone এক ধরনের বোন যেটি তোমার হেড রিজিয়নে থাকে, হেড রিজিয়নের কাছাকাছি অপারকুলার সাইডে অবস্থান করে আর কি। আপার jaw bordered by premixilla and maxilla দেখা যায়। Anterior 4 or 5 vertebrae modified as a protective encasement for series of bony ossicles that form a chains. এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারস, মনে রাখার চেষ্টা করবো। ওয়াইবেরিয়ান অ্যাপারাটাস এটি থাকে এবং এটি খুবই ডমিনেন্ট। এরা তোমার হচ্ছে স্বাদু পানির মাছ হতে পারে। এদেরকে কমার্শিয়ালি একুয়াকালচারে আনা অলরেডি সম্ভব হয়েছে এবং একুয়াকালচার ইজ ভেরি মাচ ডেভেলপড, স্পেশালি ইন্ডিয়ান মেজর কার্ভস। আমরা কেন ইন্ডিয়ান মেজর কার্ভ বলছি? একজন বলতে পারবা? ইন্ডিয়ান মেজর কার্ভস এই জন্যই আমরা বলছি যে এই মাছগুলি রুই, কাতলা, মৃগেল, কালী, বাউস এটি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায়, নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, হ্যাঁ? কারণ হচ্ছে এই দেশগুলির যে সমস্ত নদী নালা আছে সবগুলি কিন্তু ইন্টারকানেক্টেড। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের নদীর কানেকশন আছে না? পদ্মা, ইন্ডিয়াতে সেটা কি নামে পরিচিত? বলো একজন, গঙ্গা নামে পরিচিত, তাই না?
হ্যাঁ, তো সেই গঙ্গার চ্যানেলের ভিতরে বাংলাদেশে কিন্তু রুই মাছ আসতে পারে। এখন শুধু তাহলে আমরা তো বাংলাদেশি রুই মাছ বলতে পারবো না, তাই না? আমরা এইজন্যই বলছি যেহেতু এটা ইন্দো প্যাসিফিক কান্ট্রিতে মুভমেন্ট করে, স্পেশালি নট অনলি নেটিভ টু দ্য বাংলাদেশ বাট অলসো নেটিভ টু ইন্ডিয়া, অলসো নেপাল, অলসো পাকিস্তান, অলসো মিয়ানমার। সো দ্যাটস ওয়াই ইটস নেম ইজ ইন্ডিয়ান মেজর কার্পস। এদের অনেকগুলো সাব অর্ডার আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার দেখো সাইপ্রিনিডি, সাইপ্রিনয়েডি একটা সাব অর্ডার আছে, তারপরে চারয়েডি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লোপের এরকম অনেকগুলো কোভিডি, গ্যাস্ট্রোমাইজেনিডি, অনেকগুলো সাব অর্ডার আছে, ফ্যামিলি এদের অবস্থান করছে আর কি। এখানে দেখো যে হেড পার্টস বিভিন্ন বোন দেখা যাচ্ছে, বাঙ্কিওস্ট্রাগাল রে এদের আছে, এটা হচ্ছে বাঙ্কিওস্ট্রাগাল রে থাকে। আমরা যখন মাছের মরফোমেট্রিক স্টাডি করব, মাছের মরফোলজি স্টাডি করব, তখন এই বাঙ্কিওস্ট্রাগাল রে এটি কিন্তু ইম্পর্টেন্ট। সাধারণত একটা মাছ এই বাঙ্কিওস্ট্রাগাল রে কিন্তু ফিক্সড থাকে, যেমন ধরো রুই মাছ, তার বাঙ্কিওস্ট্রাগাল রে 5টা হবে, ফর এক্সাম্পল 5টা। এখন তুমি যদি 10টা রুই মাছ নদী থেকে ধরে নিয়ে আসো, 10টা রুই মাছ নদী থেকে ধরে নিয়ে এসে যদি দেখো যে বাঙ্কিওস্ট্রাগাল রেস এটি তোমার কোনোটাতে 6টা আছে, কোনোটাতে 5টা আছে, কোনোটাতে 2টা আছে, তখন তোমার কাছে মনে হবে এই মাছটা সামহাউ কোনো প্রবলেমেটিক সিচুয়েশন আছে, এটা থ্রেটেন বা এটার বায়োডাইভার্সিটি কনজার্ভ করা খুবই প্রয়োজন। কারণ এটির সাধারণত আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা না? এখন তুমি যদি দেখো যে বাংলাদেশে শিশু জন্মগ্রহণ করছে বছরের পর বছর, কোনো বাচ্চার হাতের আঙ্গুল 3টা, কোনো বাচ্চার হাতের আঙ্গুল 4টা, এরকম একটা সার্টেন পার্সেন্টেজ যদি তুমি অবজার্ভ করো, তাহলে কি মনে হবে তোমার কাছে যে এখানে কোনো প্রকার রেডি অ্যাক্টিভ মেটেরিয়ালস এর এফেক্ট হতে পারে, অথবা জেনেটিক কোনো মিউটেশনের কারণে হতে পারে, অথবা ক্রসিং ওভার ডিসরাপশনের কারণে হতে পারে। সো মেনি ফ্যাক্টরস এফেক্টিং দিস আনওয়ান্টেড সিচুয়েশন। সো বাঙ্কিওস্ট্রাগাল রে ইজ দ্য important and identifying morphological characteristics to study the systematics or taxonomic identification of any fish species. আমরা যদি ট্যাক্সোনমিক দৃষ্টিকোণ থেকে অথবা সিস্টেমেটিক্স পয়েন্ট অফ ভিউ থেকে কোনো একটা মাছকে ক্যারেক্টারাইজ করি, তাহলে এই বাঙ্কিওস্ট্রাগাল রে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, এটা মনে রাখার চেষ্টা করবা। পরবর্তী সময়ে বায়োডাইভার্সিটি এন্ড ফিশারি সিস্টেমেটিক্স যে কোর্স তোমাদের পড়ানো হবে, সেখানে মরফোলজিক্যাল অ্যানালাইসিস অথবা মরফোমেট্রিক বা মেরিস্টিক স্টাডিতে আরো বিশদভাবে আলোচনা করা হবে। এখানে দেখো যে বিভিন্ন তোমার অস্থি, যেটা বোন পার্ট, যেটা হ্যাঁ বনি পার্ট দেখা যাচ্ছে বিশেষ করে হেড রিজিয়নে। হেড রিজিয়নে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু বোন অ্যালবাম তৈরি করতে হবে, মনে আছে? বোন অ্যালবামের কথা শুনেছো কখনো? প্র্যাকটিক্যালি হয়নি যেহেতু, এই জন্য তোমাদেরকে বলা হয়নি। তো বোন অ্যালবামে তোমাদের কিন্তু এই সমস্ত বনগুলি সংগ্রহ করতে হবে। হেড পার্টস, তা হেড পার্টস যে কয়টা বোন থাকে, যেমন ধরো অপারকুল, প্রি অপারকুল, ক্লিট্রাম বোনস, হ্যাঁ, হাইওয়েড আর্টস, সিগময়েড আর্টস, তারপরে তোমার হচ্ছে অপারকুলার বোনস, পেকট্রাল গার্ডেল, পেলভিক গার্ডেল, তারপরে হচ্ছে গিল পার্টস, কার্নিভোরাস ফিশের গিল কেমন হয়, অমনিভোরাস ফিশের গিল কেমন হয়, তারপরে ওভারিন অ্যাপারাটাস, সাইক্লয়েড স্কেল, প্ল্যাকয়েড স্কেল, তারপরে হচ্ছে তোমার টিনয়েড স্কেল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কডাল ফিন, তারপরে হচ্ছে তোমার ফার্স্ট কডাল ভার্টিব্রা, টিপিক্যাল ট্রাঙ্ক ভার্টিব্রা, এগুলি কিন্তু তোমার, এবং অটোলিথ, এগুলি কিন্তু সুন্দর করে একটা অ্যালবামের মধ্যে সাজাতে হবে। তো সেই জন্য তোমাদের কিন্তু এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বোনগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের দেখে দেখে চিনতে হবে আর কি। হ্যাঁ, যেমন ধরো যে অপারকুলার বোন, এটা এটা হচ্ছে প্রি অপারকুলার বোন। এরকম যেগুলো এখানে দেখো এই যে বাঙ্কিওস্ট্রাগাল রে গুলা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে আর কি। এটা হলো তোমার পেক্টোরাল গার্ডেলস। এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেলস, এখানে থেকে পেলভিক গার্ডেলস। এবং এটা হচ্ছে তোমার কার্নিভোরাস ফিশের একটা টিথ যদি দেখা যায়, বিলিফর্ম টিথ, স্পাইনি অংশ, এখানে একটা কার্ভ রিজিয়ন দেখা যাবে এখানে। তারপরে এখানে এটা দেখো যে তোমার একটা মাছের যে ব্লাড সার্কুলেশন সিস্টেমটা কিভাবে দেখানো আছে। এটা হচ্ছে ভেন্ট্রাল এওর্টা, এটা হচ্ছে তোমার ডর্সাল এওর্টা। এই ভেন্ট্রাল এওর্টাতে আসে তোমার ডিঅক্সিজেনেটেড, এই যে হার্ট, এই কালারে দেখা যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই ভেন্ট্রাল এওর্টাতে আসতেছে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন ভেন্ট্রাল এওর্টা আসে, হ্যাঁ, ভেন্ট্রাল এওর্টা থেকে এখানে এক ধরনের ভেসেল দেখা যায়, সেটার নাম হচ্ছে এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল। এই এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল, এখানে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন গিলে যাবে, এই গিল কি করে রেসপিরেশন প্রসেসের মাধ্যমে পানি থেকে ডিজল অক্সিজেন নিয়ে গিলের ভিতরে যে ব্লাড থাকে, সেই ব্লাডের ভিতরে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন হয়ে সেই রক্তটা হয়ে যাবে অক্সিজেনেটেড ব্লাড। সেই অক্সিজেনেটেড ব্লাডটা পরবর্তীতে দেখো অনেকটা যে রেড কালার দেখা যাচ্ছে, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেলের সিগন্যাল এখানে দেখা যাচ্ছে।
এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল হয়ে ডরসাল অ্যাওর্টার মাধ্যমে বডির বিভিন্ন টিস্যুতে যেখানে যেখানে তার অক্সিজেন প্রয়োজন সেখানে যাবে, এবং সেই অক্সিজেনটা যখন বডিতে শোষিত হয়, শোষিত হওয়ার পরে আবার সেই অক্সিজেনটা যখন বডি শোষণ করে নিয়ে যায়, তার লাইফ সাইকেল কমপ্লিট হয়। আফটার কমপ্লিশন অফ দ্য লাইফ সাইকেল দেন সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাডে রূপান্তর, আবার সেটা হার্টের বিভিন্ন রিজিয়নে চলে আসে। হার্টের ভিতরে সাইনাস, ভেনুসাস, কোনাস, আর্টারিওসাস ডিফারেন্ট চেম্বার থাকে, এবং সেই চেম্বারের মাধ্যমে এটা এভাবে তোমার সাইফ্রেনিফর্মিস মাছের একটা সিঙ্গেল ব্লাড সার্কুলেশন সিস্টেম মেনটেন হয়, এবং সেটা চলে, যেটা সাধারণত অন্য মাছের ক্ষেত্রে এরকম সিঙ্গেল দেখা যায় না, কিছুটা কমপ্লেক্স থাকে হার্টের স্ট্রাকচার বা অর্গানের মধ্যে ডিফারেন্স দেখা যায়। হ্যাঁ, এবং এখানে দেখো 4 পেয়ার অফ এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল দেখা যায়। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কিন্তু ডিসেকশন করব। হ্যাঁ, হাউ উড ইউ ডিসেক্ট দা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ভেসেল সিস্টেম অফ বনিফিশ। হ্যাঁ, একটা বনিফিশের এফারেন্ট ব্রাঙ্কিয়াল সিস্টেম আমরা স্টাডি করব। হ্যাঁ, তারপরে আমরা দেখব যে তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কি, ডাইজেস্টিভ সিস্টেম কয়টা অংশ নিয়ে অবস্থিত, তারপরে তার ডিফারেন্ট এক্সটার্নাল অ্যাপারেটস, ইন্টারনাল অর্গানস, এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানোর চেষ্টা করব। কিন্তু যদিও আমাদের এই করোনা ভাইরাস বা প্যান্ডেমিক টাইমে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটি আমরা নিতে পারছি না, এজন্য আমরা অত্যন্ত মানে মর্মাহত অবস্থায় আছি আসলে, যে প্র্যাকটিক্যালি যদি এগুলি দেখানো যেত সহজেই কিন্তু তোমরা এনজয় করতে পারতে, বুঝতে পারতে, কিন্তু কিছু করার নেই, আমাদের ধৈর্য ধরতে হচ্ছে আর কি। তারপরে আসো, এখানে দেখো যে রুই মাছ। হ্যাঁ, রুই মাছের স্কেল প্যাটার্নটা একরকম, এদের বডি স্ট্রাকচারটাও রোবাস্ট এবং খুব স্টাফড বডি হয়। কাতল মাছ, এটির যে প্রশস্ততা, যেটা ওয়াইড পার্ট, যেটাকে হাইয়েস্ট বডি ডেপথ বলা যায়, এই প্রশস্ততাটা কিন্তু স্ল্যান্ডার টাইপ হয়, কিন্তু কাতলের ক্ষেত্রে দেখো অনেকটা ব্রড হতে পারে। এদের যে মাউথ রিজিয়নটা ওয়াইড হয়, হ্যাঁ, এবং এদের চোখের সাইজটাও কিন্তু লিটল বিট বড় হতে পারে। আর যেটা মৃগেল, এটা কিন্তু অনেকটা সিলভার কালার হবে, এবং মৃগেলের বিশেষ করে স্নাউট রিজিয়নটা অনেকটা পয়েন্টেড হয় তুলনামূলকভাবে কাতলা এবং রুই থেকে। কালবাউস যেটা আসলে কিছুটা ব্ল্যাকিশ কালার থাকে, এবং এরা কালবাউস কিন্তু পানির একেবারে নিচে থাকে। হ্যাঁ, যে পুকুরে যদি চাষ করো তাতেও কিন্তু পানির নিচে এদের অবস্থান করে। আবার রুই মাছ এরা কিন্তু পানির মাঝামাঝি একটা স্তরে থাকে, কলাম লেভেলে থাকে আর কি। হ্যাঁ, রুই মাছ এদের ফুড এন্ড ফিডিং টাইপ অলমোস্ট, কিন্তু আসলে দেখা গেছে আসলে এরা তোমার আসলে লাইফ সাইকেলের শুরুর দিকে এরা প্লাঙ্কটন খেতে পছন্দ করে, ফাইটোপ্লাঙ্কটন। তারপরে যখন কিছুটা বড় হয়, বিশেষ করে ফ্রাই স্টেজে, তখন এরা জো প্লাঙ্কটন খেতে বেশি পছন্দ করে ন্যাচারাল এনভায়রনমেন্টে। তারপরে যখন তোমার এরা বড় হয়ে যায় ন্যাচারাল এনভায়রনমেন্টে, এরা আসলে সবকিছু খেতে পছন্দ করে, তখন এদেরকে আসলে আমরা অমনিভোরাস বলতে পারি আর কি, এই মাছগুলি। কিন্তু কমার্শিয়ালি যখন আমরা একুয়াকালচারে আর্দান পন্ড সিচুয়েশনে চিন্তা করব, তখন তারা কিন্তু একেবারে ছোট অবস্থা থেকেই মানে খাবার খেয়ে পছন্দ, বিশেষ করে মেগা ফিড যেটাই বলো না কেন, ফাইন বা তাদের যে সাইজ অফ মাউথ মাউথ সাইজের উপর নির্ভর করে তাদেরকে ফ্লোটিং ফিড দেওয়া যেতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় খোল কোরা, তারপরে সিং ফিড যেটা ডুবন্ত খাবার, সেটাও খেয়ে এরা সব ধরনের পরিবেশে এরা কিন্তু যথেষ্ট ডোমেস্টিকেটেড অবস্থায় আছে। এখানে দেখো যে তোমার বিভিন্ন লুচ মাছ দেখা যাচ্ছে, সাকার ফিশ একটা আছে, লুচ। হ্যাঁ, এরা অল আর টেলিউস, বটিয়া, ডারিও। হ্যাঁ, তারপরে আছে তোমার এটি হচ্ছে হিল স্ট্রিম লুচ। আমাদের দেশেও কিন্তু বিভিন্ন ধরনের লুচ মাছ দেখা যায়। হ্যাঁ, যেমন বালিচাটা একটা মাছ আছে, দিনাজপুরের ঢেপা নদীতে প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, আত্রাই নদীর আশেপাশে যে সমস্ত ছোট ছোট চ্যানেল নদী আছে, ওইখানেও কিন্তু ওই মাছগুলি, লুচ মাছ বেশি দেখা যায়। তারপরে একটা মাছ আছে তোমার সাইফিনাস রেবা। হ্যাঁ, সিরিনাস রেবা যেটা, যেটা হচ্ছে ভাঙ্গন বাটা আর কি, সিরিনাস রেবা। এটিও ভালনারেবল বা এন্ডেঞ্জার্ড সিচুয়েশনে, গোয়িং টু এন্ডেঞ্জার্ড। বাংলাদেশের কোথাও কোথাও এদেরকে এন্ডেমিক সিচুয়েশনে দেখা যায়। তন্মধ্যে দিনাজপুরের আত্রাই নদী বা ওই নওগাঁ আত্রাই নদীতে, ওই রিজিয়নটা, ওই রিজিয়নটাতে তোমার ওই জিওগ্রাফিক্যালি রিজিয়নটাতে বেশি পরিমাণ দেখা যায়, কিন্তু পৃথিবীর বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু এই মাছগুলি দেখা যায় না। যে লেবিও বাটা, লেবিও এরাইজা, ভাংনা যে মাছগুলি আর কি, এরা সবাই কিন্তু সাইফিনিফর্মিস গ্রুপে অবস্থান করছে। তারপরে আসলে সিলুরিফর্মিস। সিলুরিফর্মিস এরা হচ্ছে সিলুরিডি, যেটি এখানে একটা মাছের ছবি দেখালে তোমরা হয়তো আরো একটু বুঝতে পারবে আর কি। দেখো এই যে ক্যাটফিশ গুলা, এই ক্যাটফিশ গুলিকে যেমন মাগুর, শিং, পাবদা, হ্যাঁ, বোয়াল, এগুলি তোমার হচ্ছে সিলুরিফর্মিস। যেমন ধরো চ্যানেল ক্যাটফিশ, ইউরেশিয়ান ক্যাটফিশ, এই ধরনের মাছগুলি হচ্ছে তোমার সিলুরিফর্মিস। যেমন শিং মাগুর, কই শিং মাগুর, আবার কই আর মাঝে নিয়ে আসো না, ভাগায়ের, তারপরে রিটা,
হ্যাঁ, এগুলি হচ্ছে তোমার এই সিলুরিফর্মিস গ্রুপের মাছ। তাহলে আমরা বাজারে যদি যাই, আমরা দেখি যে রুই কাতলা মাছও আসছে, আবার শিং মাগুর মাছও আছে, আবার কই মাছও আছে। তাহলে আমরা কি মাছ চিনতে পারবো না যে কোনটা কোন অর্ডারের মাছ? শিং মাগুর এটা সিলুরিফর্মিস, রুই কাতলা মৃগেল কালীবাউস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্যাফিনিফর্মিস। আর কই তেলাপিয়া এগুলা কিন্তু হচ্ছে পার্সিফর্মিস গ্রুপের মাছ। তা আমরা এই যে ফিশারি সায়েন্টিস্ট হিসেবে অথবা ফিশারি স্টুডেন্ট হিসেবে আমরা যেন মাছ সহজেই চিনতে পারি, এবং আমরা যেন মাছকে আইডেন্টিফাই করতে পারি, মাছকে ক্যারেক্টারাইজ করতে পারি, মাছকে ট্রিটমেন্ট দিতে পারি, মাছের উপরে আমাদের এক্সপার্টাইজেশন দখল নেওয়ার জন্য আমাদের কিন্তু ইকথিওলজি সাবজেক্টে আমাদের পড়াশোনার দরকার। তাহলে আজকে আমরা সিলুরিফর্মিস দেখবো যে শিং মাগুর মাছের নামটা মাছটি সবাই মাথায় চিন্তা করো, এবং আজকে বাসায় যাদের মাছ আছে তারা খাওয়ার চেষ্টা করো আর কি, তাহলে হয়তো মনে থাকবে তোমাদের জন্য। শিং মাছ বা মাগুর মাছ, হ্যাঁ, শিং মাছের কথা সবাই চিন্তা করি, এটি কিন্তু এদের পেট্রোল ফিনে কি থাকে? স্পাইন থাকে, থাকে না? শিং মাছ অনেকে যারা তোমরা পুকুরে ছোট ছোট বাড়ির আশেপাশে কিন্তু ডুবা থাকে, হ্যাঁ, ওই ধরনের জায়গায় কিন্তু শিং মাছ অনেকে ধরার অভিজ্ঞতা আছে, যে ধরার পরে হয়তো তার পেট্রোল ফিনে একটা ছোট স্পাইন থাকে, যেটা কি করে সে ল্যাটারালি তার হেড রিজিয়নটাকে একটু কার্ভ করে, তারপরে কিন্তু সেটা ভিতরে ঢুকিয়ে দেয়, এবং কিছুক্ষণের মধ্যেই মনে হবে যে বিশাল পয়জন ঢুকে গেছে। এরকম হয় না? আর অভিজ্ঞতা আছে তোমাদের? জি স্যার। শিং জি মাছের স্যার। কাটা খেয়েছো? কেমন লাগে? খুবই মিষ্টি নাকি? জি স্যার। খুব মিষ্টি লাগে নাকি শিং মাছের কাটা? হ্যাঁ স্যার। মেয়েদের মধ্যে কি শিং মাছের কাটা খাওয়ার মানে অভিজ্ঞতা আছে? জি স্যার। খুবই ব্যথা কিন্তু, খুবই পেইন। হ্যাঁ, এটি হলো এর যে পেট্রোল ফিনের এট দা বেস অফ দা পেট্রোল ফিন, ওইখানে এক ধরনের টক্সিন গ্ল্যান্ড দেখা যায়, যেখান থেকে তারা কি করতে পারে, ওই লিটল যে মানে স্মল অ্যামাউন্ট অফ টক্সিন তারা প্রডিউস করতে পারে, যেটা দিয়ে অত্যন্ত মানে পেইন হয়, এবং অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত কিন্তু পেইনটা থাকে। বুঝতে পারছো এই শিং মাছের যেটা। আবার মাগুর মাছের যে এটা আছে তোমার পেট্রোল ফিনের স্পাইন যেটা, সেটা কিন্তু তেমন একটা মানে পয়জন না, স্ট্রং পয়জন না। অন দা আদার হ্যান্ড যেটা ট্যাংরা মাছ, যেটা গুলশার সাথে আবার কম্পেয়ার করা যাবে না, ট্যাংরা মাছের আবার মানে অনেকটা শিং মাছের মতোই টক্সিন দিতে পারে। আবার গুলশাও কিন্তু ওই ট্যাংরার মতো টক্সিন দিতে পারে না। হ্যাঁ, এটা আসলে স্পিসিস টু স্পিসিস ভেরি করে। তো সেই শিং মাছের উদাহরণটা বেশি পপুলার এখানে। তো বডি ইলংগেটেড হয়, কম্প্রেস স্ট্রাকচার হতে পারে, হেড রিজিয়নটা অনেকটা চ্যাপ্টা হয়, আপার এবং লোয়ার সাইড বরাবর মোস্ট কেস, যেমন শিং মাগুর, এদের ডিপ্রেসড হতে পারে। তারপরে এদের বডি অলমোস্ট নেকেড। ক্যাটফিশের ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার আমি বলি, যেমন শিং মাগুর, এদের কমনলি কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে ক্যাটফিশের 3টা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের নাম বলো, তাহলে একটা হচ্ছে তোমার এদের বারবেল দেখা যাবে, মাউথ রিজিয়নে বারবেল থাকে। তারপরে বডি হচ্ছে নেকেড, কোন টাইপ অফ স্কেল এদের মধ্যে থাকবে না, নোর স্কেল, নান অফ স্কেল প্রেজেন্টস ইন দা বডি। তার মানে বডি নেকেড, কোনো স্কেল থাকবে না, বারবেল দেখা যাবে। তারপরে এদের পেট্রোল ফিনে স্পাইন থাকে, যেটা দিয়ে তারা কি করতে পারে, তোমার তারা টক্সিন দিতে পারে, অথবা এটি আসলে তাদের ডিফেন্স অর্গান হিসেবে ব্যবহার করে। তারা মনে করে অত্যন্ত বিপদ সংকট অবস্থায় আছে, বিপদ সংকটে তখন তারা থাকে, বা নিজেদেরকে সেভ করার জন্য তারা এই স্পাইনটি ব্যবহার করে থাকে আর কি। তুমি যদি রিটা মাছের ক্ষেত্রে দেখো, এদের স্পাইনটা খুবই স্ট্রং। হ্যাঁ, বল মাছের ক্ষেত্রেও থাকে, তবে খুবই উইক থাকে সেটা। কিন্তু বল মাছের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো এরা কখনো মৃত প্রাণী শিকার করে খাবে না। এদেরকে তুমি যদি মৃত প্রাণী দাও, মনে করো মৃত একটা মাছ, ডেড ফিশ, সে কখনো খাবে না। সে খাবে কোনটা? একদম ভাগের মতো শিকার করে। ভাগ যেরকম জীবন্ত হরিণ শিকার করে, বল মাছও ঠিক সেরকম জীবন্ত মাছ সে শিকার করে খাবে। এই জন্য অনেক জায়গাতেই, অনেক রিসার্চ প্রতিষ্ঠানে বল মাছ নিয়ে গবেষণা হচ্ছিল। তো গবেষণা এখনো হচ্ছে, কিন্তু তারা দেখলো যে বল মাছের খাবার যে ফিডিং টাইপ, মোড অফ ফিডিং, এটি টোটালি ডিফারেন্ট। এরা ওয়াইল্ড কন্ডিশনে তোমার ওই জীবন্ত মাছ এরা ধরে শিকার করে খায়, যার কারণে ডোমেস্টিকেশনেও সেই মানে অবস্থাটা চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই এটা কমার্শিয়ালি একুয়াকালচারে আনা সম্ভব হচ্ছে না, তবে চেষ্টা চলছে। তো এখানে আসো, শিং মাছ এটি কমার্শিয়ালি একুয়াকালচারে এস্টাবলিশড, মাগুর অলরেডি এস্টাবলিশড, পাবদা অলরেডি এস্টাবলিশড। হ্যাঁ, তো এই কয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধরো ভাগারিয়া, যেটি ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড।
ভাগারিয়াস, তারপর হচ্ছে রিটা, এরাও কিন্তু ইনডেঞ্জার্ড অবস্থায় আছে, সিলুরিফর্মিস গ্রুপের মাছ, যেগুলি এই মাছগুলি আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং একসময় প্রচুর পাওয়া যেত, কিন্তু এখন তেমন ভাগার মাছ দেখা যায় না। এখন মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায়, যে মৌলভীবাজার রিজনে, বগুড়ার গাবতলী রিজিয়নে, এই ধরনের রিজন মাঝে মাঝে বড় বড় বাঘের মাছ উঠে, এবং সেইখানে কিন্তু তোমার পত্রিকা থেকে নিউজ হয় যে 30 কেজি 40 কেজি ওজনের ভাগের দাম হয়েছে 2 লাখ 2.5 লাখ টাকা। এরকম নিউজ কিন্তু আমরা শুনতে পাই। হ্যাঁ, আর তোমরা হয়তো অনেকে শুনেছো। তাহলে দেখি যে আমাদের এখানে বারবেল দেখা যায় 2 থেকে 4টা পেয়ার বারবেল প্রেজেন্ট থাকে। টিথ প্রিমেক্সিলা, বাট নো টিথ ইন দ্য মেক্সিলা, অনলি প্রিমেক্সিলাতে দেখা যায়। এদের মধ্যে আবার এডিপুস ফিন দেখা যায়। এদের এডিপুস ফিনটাকে বলা হয় সেকেন্ড ডরসাল ফিন। সেকেন্ড ডরসাল ফিন থাকে, এবং পেলভিক ফিন অ্যাবডোমিনাল হয়। Pelvic girdle not connect with the clitoral bones. Usually no fin spines, but 1 or 2 fin derived from the consolidated surface may be found in dorsal, anal and pectoral fin, যেমন ধরো শিং মাছ, তারপরে ধরো রিটা মাছ, হ্যাঁ, তারপরে ধরো তোমার আর কি আছে, যেমন বাঘের মাছ, এদের ক্ষেত্রে কিন্তু স্পাইন দেখা যায়। আবার বল মাছের ক্ষেত্রে কিন্তু স্পাইনটা থাকলেও খুবই রুডিমেন্টারি বা রিডিউসড ফর্মে, অনেকটা সফট রের মতো মনে হয় আর কি। এদের অনেকগুলি ফ্যামিলি দেখা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিলুরিডি, যেমন ইউরেশিয়ান ক্যাটফিশ, ভাগরিডি, যেটা ভাগারিয়াস, হ্যাঁ, যেমন ইকটালোরাস পাংটেটাস, যেটা ইকটালোরাস পাংটেটাস, এই যে ইকটালোরিডি, এটা আমেরিকাতে খুবই জনপ্রিয়, এবং ইকটালোরাস পাংটেটাস এটি হচ্ছে তোমার নর্থ আমেরিকান ক্যাটফিশ, যেটি আমেরিকাতে তুমি যদি যাও, আমেরিকায় গেলে বুঝতে পারবা যে ইকটালোরাস পাংটেটাস এর কি গুরুত্ব। এটার অলরেডি জিনোম সিকোয়েন্স লেভেল পর্যন্ত, মানে এর জেনেটিক রিসার্চ অনেক ডেভেলপ হয়ে গেছে। সেই তুলনায় আমাদের দেশে কিন্তু আমরা যে সমস্ত বিলুপ্ত প্রায় ক্যাটফিশ যেগুলো আছে, যেমন বাগরেডি, রিটা, হ্যাঁ, সেইগুলো, যেমন ধরো পাবদা মাছের মধ্যে একটা প্রজাতি এখন বাংলাদেশে দেখাই যায় না। যেমন ধরো অম্পক পাবদা, এটা বাংলাদেশে অলরেডি কমার্শিয়াল একুয়াকালচার এস্টাবলিশ, কিন্তু অম্পক বাইমাইকুলেটাস নামে আরেকটা পাবদা প্রজাতি আছে, যেটা বলা হয় বোয়ালি পাবদা, কিন্তু সেটি এখন আর আমাদের দেশে বেশি একটা দেখা যাচ্ছে না। তো আমাদেরও মানে এই নিয়ে কাজ করা প্রয়োজন। তারপরে ক্ল্যারিটি, যেটা ওয়াকিং ক্যাটফিশ, যেটা মাগুর হিসেবে আমরা জানবো, ওয়াকিং ক্যাটফিশ। আর হ্যাটারপ নেস্টিস, যেটা স্টিঙ্গিং ক্যাটফিশ, যেটি নিয়ে আমি সবচেয়ে বেশি কনসার্ন ছিলাম। এটি হলো তোমার স্টিঙ্গিং ক্যাটফিশ, যেটা হলো তোমার শিং মাছ। হ্যাটারপ নেস্টিস ফসিলিস, যেটা বলা হয় ওয়াকিং ক্যাটফিশ, এটি খুবই তোমার এখন বায়োফ্লক সিস্টেমে বা রিসার্কুলেটরি একুয়াকালচার সিস্টেমে এটি অনেক জনপ্রিয় একটি মাছ। এখানে ছবিতে দেখতে পাচ্ছ বাগরেট ক্যাটফিশ, মাগুর, শিং মাছ, চাকা, এটা হলো তোমার একটা ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার হয়। ইউরেশিয়ান ক্যাটফিশ, এদের প্রায় 28 ফ্যামিলিস এদের আছে আর কি। তো আজকে আমরা এই পর্যন্ত থাকি আর কি। আগামী ক্লাসে আমরা অর্ডার নাম্বার 15 থেকে শুরু করব। হ্যাঁ, তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার চাকা মাছটা কি খাওয়া যায়?